হ্যালো 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 সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগতম আরেকটি নতুন ক্লাসে, মানে আরেকটি নতুন ক্লাসে। তো আমরা গত ক্লাসে, হ্যাঁ, পঞ্চম অধ্যায় একদম ক্লিয়ার করে দিয়েছিলাম। আসলে পঞ্চম অধ্যায়ে আমাদের আর কোনো টেনশন নেই, পঞ্চম অধ্যায় আমাদের ক্লিয়ার। আমরা ওখানে যা শিখেছি। আমরা যদি নেক্সট কোনো দরকার পড়ে তখন আমাকে বলবে যে আমি এটা বুঝিনি বা ওটা বুঝিনি, আমাকে এটা বুঝিয়ে দিন, আমি এটা বলবো, ঠিক আছে? তো আমাকে একজন কমেন্ট করেছিল যে টেনশন ফোর্স কোন দিকে কাজ করে। আমি এই অ্যান্সারটা অনেকদিন পরে দেবো, মানে সরি, কি বলছি, যে অনেকদিন হয়ে গেছে টেনশন ফোর্স কাকে বলে আমাকে জিজ্ঞেস করছে, আমি অ্যান্সারটা দিইনি, কারণ আমার টপিকে এটা পড়ে না যে টেনশন ফোর্স কোনটা কোন দিকে কাজ করে, ঠিক আছে? অথবা বল চ্যাপ্টার এটা ছিল, এবং তখন যে ব্যাপারটা ছিল যে বল চ্যাপ্টারের সময় আমি বল চ্যাপ্টার 3 বার দিয়েছি, তো তখন আমার চোখে পড়েনি এটা। তো তখন ও যখন আমাকে বললো, তারপর অনেক দেরি হয়ে গেছে। বাট অবশ্যই আমি টেনশন ফোর্স কাকে বলে এটার উত্তরটা দেবো আজকে না। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার ক্রিয়েট করতে যাচ্ছি। সো নতুন চ্যাপ্টার শুরু করতে যাওয়ার জন্য আমরা কোনোভাবেই পিছনের পড়া কোনো রিক্যাপ করবো না। আমরা নতুন দিকে আগাবো, পেছনের পড়া পেছনের সব টাইম মতো আমরা করবো। তো সবার প্রথমে তোমাদের সাপোর্ট চাই। সাপোর্ট না চাইলে আসলে আমি কিছুই করতে পারবো না, এবং আমার কোনো ক্ষমতা নেই। ওকে, লেটস ডু ইট। সো প্রথমে আমাদের যেটা বুঝতে হবে, আমরা আজকে যেটা পড়বো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় তোমরা বলতে পারো। সেটা হচ্ছে, এটা আমাদের পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়। পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় আজকে আমরা পড়তে যাচ্ছি, এবং এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আমাদের যে চ্যাপ্টারে সেটা। তো আমরা কি এই অধ্যায়ের একদম ওই বেসিক থেকে শুরু করব না, আমরা এই অধ্যায়ের বেসিক থেকে শুরু করব না। আমরা এই অধ্যায়ের আজকে সিকিউ ক্লাস করব। সিরিয়াস, আমরা সিকিউ ক্লাস করবো, আমরা বেসিক পড়বোই না। কারণ এই টাইমে বেসিক আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, এটা আমি জানি। আমরা যারা এসএসসি 28-7 আছি তাদের যদি পুরো ক্লিয়ার, এসএসসি 28 আছি তাদেরও হয়তো বা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমরা এখন নিউ 10-এ পড়ি। কিন্তু যারা এসএসসি 20 না, যারা এখন 9-এ পড়ছে, তাদের হিসাব আলাদা, তাদের জন্য আলাদা ক্লাস আমরা করবো, ওটার ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় আমরা কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? আমাদের বেসিক এখন কমপ্লিট, এটা আমি খুব ভালো করে জানি। তো আমরা আজকে হচ্ছে যে সিকিউ করব, কিন্তু এর মানে এটা নয় যে আমরা হচ্ছে যে শুধু সিকিউই করবো। আমরা সিকিউর মাঝে মাঝে দু একটা হচ্ছে যে প্রশ্ন জিজ্ঞেস করব, বা আমরা যে কনসেপ্ট গুলো আছে, পেছনের কনসেপ্ট গুলো, সেগুলো আমরা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো। সো লেটস গো, আমরা দেখি আজকে আমাদের কি করা হচ্ছে। সো আমি প্রথমেই ঢাকা বোর্ড 2024 করবো। তো এই অধ্যায়ের নাম কি, ঠিক না? এই অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। এটা তোমরা বলতে পারো যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে ফুল একটা সিকিউ তোমাদের চলে আসতে পারে। তোমাদের খুব বড় বড়, হয়তো অনেক বড় বড় অধ্যায়, তোমাদের অনেক বড় বড় সিকিউ, অনেক নাম্বারের সিকিউ তোমাদের জন্য চলে আসবে, অনেক বড় বড় অধ্যায় একটা করে দিতে পারবে এটা। বাট এখানে খুব কম সিকিউ আমি দেখতে পাচ্ছি যে আমাদের জন্য 24 সালের মধ্যে হুকুম, মানে আমরা যদি টোটাল হিসাব করি তাহলে ঠিক আছে, 24 সালে শুধু আমাদের 8টা সিকিউ আছে, এবং আমাদের 21, 22, 23-এ কোনো সিকিউ নেই, 20, 19 আছে। তো আমরা সেই হিসাবে আমরা করব, দেখবো যে আমরা এটাকে তেমনই একটি ইম্পর্টেন্স দেবো। তো আমি প্রথমেই ঢাকা বোর্ড 2024 সালের ম্যাথটা করব। আমি তোমাদের হচ্ছে ম্যাথের যে ছবিটা সেটা দিয়ে দেবো, এটা তোমরা এখানে অথবা, মানে তোমরা হচ্ছে এটা পেয়ে যাবে, একবার ওটা দেখে নিবে, ঠিক আছে? দেখে নিয়েছো, এখন এটা আমরা, এখন তাহলে এটা লিখি, কি বলো? আগে এটা মুছে নিই আমরা, কারণ এটা এটা থাকলে আমাদের লেখা ডিস্টার্ব হবে, মানে জায়গা কম হবে আর কি। দেখো, ওকে, ডান। ওকে, সো আমরা এখন করব হচ্ছে, বলতো কি, ঢাকা বোর্ড 2024। ওকে, সেটা ঢাকা বোর্ড 2024। একটা কথা আমি তোমাদেরকে প্রথমে বলি, যারা ঢাকা বোর্ডের বাচ্চা কাচ্চা আছো, 27 তাদের জন্য কিন্তু
বিজোড় বিজোড় যে বোর্ডগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এটা আগেও বলেছিলাম, আবারও বলছি যে তোমরা যখন হচ্ছে যে বিজোড় সালে পরীক্ষা দেবে তখন তোমাদের জন্য বিজোড় বোর্ডগুলো ইম্পর্টেন্ট। তোমরা যখন জোর সালে পরীক্ষা দেবে তোমাদের জন্য জোর বোর্ডগুলো ইম্পর্টেন্ট। বিজোড় বোর্ড এবং জোর বোর্ডের পার্থক্য বুঝতে হবে। আমি যদি 2028 পরীক্ষা দিই তাহলে আমার জন্য 20, 22, 24, 26 এগুলো ইম্পর্টেন্ট। আমি যদি 2027 পরীক্ষা দিই তাহলে আমার জন্য 25, 23, 21, 19 এগুলো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স ধরে ধরে তোমরা পড়বে, তাহলে দেখবে যে সহজ হবে এবং সুবিধা হবে তোমাদের জন্য। এখন 20-এর পরে 2021, 22, 23 এই 3টে বছরের হিসাব না আমরা বাদ দিয়ে চলবো, কারণ এই 3টে বছরে যা হয়েছে তা একদম মানে পড়ালেখার ইতিহাসে ধিক্কারজনক বলা যায়। ওটা পড়ালেখা বলা যায় না, ওটাকে আমি পড়ালেখার সর্বনিম্ন কাতারে ফেলতেও পারি। তো ওইটা বাদ দাও। তখন যারা পাশ করেছে তাদের হিসাব, আর 2025 সাল থেকে যারা পাশ করে আছে, স্পেশালি 24 সাল থেকে যারা পাশ করে আছে তাদের হিসাব ডিফারেন্ট। তো তোমরা চেষ্টা করবে যাতে আমরা 2000, হ্যাঁ 21, 22 এমন না যে ফেলে দেওয়ার মতন, তোমরা করবে সমস্যা নেই, বাট ইম্পর্টেন্স 25, 24, 20 এগুলো অনেক বেশি দেবে। 20-এর আগে অনেক বেশি দেবে, ঠিক আছে? 15, 16, 17, কারণ তখন প্রশ্ন যেমন হার্ড হতো, প্রশ্নের মান তেমন ভালো হতো। 21, 22, 23 হিসাবটা বাদ। ওকে, সো ঢাকা বোর্ড 2024 চলো আমরা এখন গটা করি। ওকে, সো এটার গ করবো আমরা। গতে আমরা কি করব? তো আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের একটা ভর দেওয়া আছে এমন। হুম, আচ্ছা আমি তোমাদের প্রশ্নটা দেখিয়ে দিই। আমি তোমাদের ওটা ওটা দেখাতে গেলে ঝামেলা হয়ে যাবে, তো তোমাদেরকে আমি এভাবেই দেখিয়ে দিই। তোমরা তার উপর এটাকে স্ক্রিনশট দিয়ে মনে রাখো, ঠিক আছে? এই যে দেখো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে 1.67 কেজি ভরের একটি দণ্ড খণ্ডকে একই ধাতুর তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হলো। ধারণটিকে একটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো। ধাতুটির আপেক্ষিক তাপ 400 জুল কেজি ইনভার্স কিলো ইনভার্স কে ইনভার্স বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 334 জুল পার কেজি। পানির আপেক্ষিক তাপ 4.2 কিলো জুল কেজি পার কেজি পার কুলম। ঠিক আছে, দেখে নিলে? ওকে, আমরা ক্লিয়ার যে কোথায় কোথায় আমাদের কি কি ইনফরমেশন গুলো দেওয়া আছে। আমাদের এখানে আমাদের এখানে কিন্তু হচ্ছে এম দেওয়া আছে, আমাদের এখানে হচ্ছে যে ডেলটি দেওয়া আছে, আমাদের এখানে এস দেওয়া আছে, আমাদের এখানে এল দেওয়া আছে, মানে এল এল যে সূত্রটা কথা এল যে এফ। তারপর আমাদের হচ্ছে এখানে, তাহলে এখন আমাদের গ, অর্থাৎ উত্তপ্ত ধাতব খণ্ডরে কি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে। একটা জিনিস বুঝো, এই এই অধ্যায়ের অনেক বড় বড় কনসেপ্ট হয়, ঠিক আছে? অধ্যায়ের মারাত্মক কনসেপ্ট হয়। তো এই অধ্যায়ের একটা কনসেপ্ট হচ্ছে যে বরফ গলাতে সক্ষম হবে কিনা, বরফ গলবে কখন। তুমি একটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা ধরো না, তুমি একটা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা পানি ভর্তি বালতি, হুম, আরে হ্যাঁ পানি ভর্তি বালতি, 30 লিটার একটা বালতি, তার মধ্যে তুমি 2 কেজির একটা 0 - 2 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা একটা বরফ নিয়ে আসলে, এখন ওটা যখন ওটার মধ্যে ছাড়বে তখন কিন্তু ওটা কি করবে বলো, ওদের মধ্যে একটা তাপ আদান প্রদান ঘটবে। কি আদান প্রদান ঘটবে? ওই যে বরফ যে ঠান্ডা, ও গরম থেকে তাপ শোষণ করবে, ও তাপ নেবে, ও তাপ শোষণ করে নিজের তাপ বাড়াবে। এবং ওই যে পানি, যে 30 লিটার পানি, ও ওই 2 কেজি ওজনের একটা বরফ থেকে ও তাপ হচ্ছে কি করবে, রিলিজ করতে থাকবে যে না বরফ তুমি তাপ নাও। তখন দেখবে যে একটা সময় গিয়ে দেখবে যে হয়তো বা 10 10 ডিগ্রি সেলসিয়াস অথবা 5 5 ডিগ্রি সেলসিয়াস মিলে গেছে। তখন ওই পানিটা একটা সমতে চলে আসে, তখন বরফ গলে যায় এবং বরফ গলে গিয়ে পানি একটা ঠান্ডা পর্যায়ে চলে আসে। ক্লিয়ার কথাটা? তো এরকম একটা ব্যাপার যে ধরুন একটা শরবত তৈরি করছি, আমি 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 1 গ্লাস শরবত তৈরি করছি, এখন 1 গ্লাস শরবতে আমার যে পানিটা আছে ওই পানিটা 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আহ মানে গরম। এখন ওই 15 ডিগ্রি সেলসিয়াস গরম আমার পানিটা, ধরো 15 ডিগ্রি সেলসিয়াস গরম। আমি এখন ওই বরফে, আমি এখন হচ্ছে 2 কুচি বরফ দিয়ে দিলাম, ওই 2 কুচি বরফের টেম্পারেচার ছিল -5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন দেখো ওই 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস আমার পানির মধ্যে আমি 2 কুচি বরফ দিয়ে দিয়েছি, যেটা যেটা টেম্পারেচার হচ্ছে কি -5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওইটা বর্জন করে, ওই পানি তাপ বর্জন করে, এবং ওই 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 যে আমাদের যে ইয়েটা আছে, আর যে বরফ আছে ওটা পানি তাপ শোষণ করে কখন গলবে, কখন গলে ওটা আমাদের সমতায় একটা ঠান্ডা পর্যায়ে আমাদের একটা
ঠান্ডা শরবত উপহার দেবে। এগুলো হচ্ছে কনসেপ্ট এই অধ্যায়। আমি তো বললাম যে এই কনসেপ্টগুলো আমি যদি তোমাদেরকে পড়াই না, মধুর মতো লাগবে, অনেক টাইম লাগবে, বাট আমার কোনো ইন্টারেস্ট নেই তোমাদেরকে পড়ানো, কারণ ইউ নট লাইক কাইন্ড অফ দ্যাট, তোমরা আমাকে সাপোর্টই করছো না। আর সবচেয়ে বড় কথা যে আমি নিঃস্বার্থভাবে তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে, আমার কোনো স্বার্থ নেই তোমাদের। আমি তোমাদেরকে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় ভালো করতে পারো, তোমরা তোমাদেরকে ফ্রি রিসোর্স দিচ্ছি যাতে তোমাদের লাইফ শাইন করতে পারো, তোমার লাইফ হোয়াটএভার। মাফ করে দিও কথাগুলো বলার জন্য। এখন চলো আমরা হচ্ছে এটা সলভ করি। সলভ করে তারপর তোমরা দেখতে পারো যে কি মজা এটার মধ্যে। সূত্র যদি জানা থাকে 1 সেকেন্ডের বাবা করে ফেলবে। আর এটার মধ্যে যেটা বলা হলো যে এই যে কেবল হচ্ছে যে ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে, কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে। আরেকটা কথা আমি কেন বুঝাচ্ছি না, কারণ তোমরা যে বুঝে ফেলেছো, তোমরা তো অনেক কিছু বুঝে গেছো, তোমরা বুঝে গেছো, তোমরা বুঝে পর, তাই আমি তোমাদেরকে আর কিছু বোঝাচ্ছি না। যারা নিউটন ওল্টন সবাই বুঝে গেছো, আমি তোমাদের কিছু বোঝাচ্ছি না। তো চলো আমরা এখন ম্যাথ সলভ করি, ডাইরেক্ট ম্যাথ করি, আমরা বুঝে বুঝি সময় শেষ আমাদের। ওকে, সো এখানে এই যে একটা ব্যাপার বললাম না যে কি বর্জিত করছে কে শোষণ করছে, এদের মধ্যে একটা বর্জিত তাপ থাকে, একটা শোষিত তাপ থাকে, ঠিক আছে। এটার মধ্যে সেম কাহিনী আমাদের করতে হবে যে আমাদের একটা বর্জন তাপ লাগবে, একটা হচ্ছে যে শোষণ তাপ লাগবে, হ্যাঁ, যে বর্জিত তাপ, একটা সুপ্ত তাপ আমাদের লাগবে। এখানে বরফ গলন আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে, বরফ গলনের দুটো আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে। পানির একটা আলাদা সুপ্ত তাপ থাকে, যে পানির সুপ্ত তাপের মধ্যে বরফ গেলে বরফ কি রিয়েক্ট করে গলে যাবে, ওইটার যে সিস্টেম বর্জিত এবং শোষিত তাপের সিস্টেম ব্যাপক। তো চলো আমাদের রিসোর্স গুলো আমরা লিখে নিয়ে ঠিক আছে। আমাদের এম দেওয়া আছে 6.67 কেজি, এটাকে M1 দেই। এটা কিসের ওজন বলবো তো? এটা হচ্ছে, সরি, এটা তো 1.67 কেজি, এটা 1.67 কেজি। এটাতে বলতে কি এর ওজন? এটা হচ্ছে এত ভরের একটা ধাতব খণ্ডকে, হুম, এত ভরের একটা ধাতব খণ্ডকে একটি ধাতুর তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে রাখে। মানে এই একই ধাতুর তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে রাখে, অর্থাৎ এই যে একটা ধাতুর দণ্ড, এটার ওজনটা এত। এখন ওকে একটা এমন ধাতব তন্ত্র রাখলো, ওই একই ধাতু দিয়ে তৈরি, কিন্তু ওর ওজন আবার আলাদা। ওর ওজন কত? 2 কেজি। ওর ওজন কত? 2 কেজি। হুম, তাহলে এখন পাত্রের মধ্যে রাখা হলে ও 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয়। ওই পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হলো। এখন ধাতব খণ্ডটাকে একটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো। ওকে আমি আগে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করেছি, তারপর ওকে একটা 0 ডিগ্রি সেলসিয়াস বরফের মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখন বলো, ধাতুটির আপেক্ষিক তাপ 400 জুল/কেজি/কুলম্ব হলে বরফ গলানোর আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে, পানির আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে। এটা মুখস্থ করতে যে 4.42, মানে 4.2 কিলো 4.2 কিলো জুল/কেজি/কুলম্ব, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সো এখানে আমাদের যেটা দেওয়া আছে, আমাদের যেই বর্জিত তাপ, হ্যাঁ, উত্তপ্ত করা হলো, ওটা কিন্তু 1000 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমাদের বর্জিত তাপ নাই। এখন যখন ডেলটি অর্থাৎ বর্জিত তাপের কথা চলে আসে, ডেলটির হিসাবটা কিভাবে হয় আমি তোমাদেরকে দেখাই। এটা ডেলটি মানেই কিন্তু হচ্ছে তোমাদের কি বর্জিত তাপ, বর্জিত তাপ। আর এই বর্জিত তাপ মানে কি? T2 - T1। এটা 1000 ডিগ্রি সেলসিয়াস আমাদের, এটা 1000 কুলম্বই হবে, 1000 কেলভিনই হবে, সরি কেলভিন, এটা কুলম্ব বলছে, এটা কেলভিন। 1000 কেলভিনই হবে, কারণ ডেল্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যেই কোনো এককই যেই কোনো ভাবে আমরা নিয়োজকের মাধ্যমে নিতে পারি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন নট ম্যাটার, কোনো পরিবর্তন হবে না। যখন এটা বর্জিত তাপের ক্ষেত্রে আসবে, ডেল্টির ক্ষেত্রে আসবে, কোনো পরিবর্তন হবে না। সিরিয়াস কথা যেটা, যদি আমি এমনি 1000 ডিগ্রি সেলসিয়াস দেখতাম, তাহলে কেলভিনে নিতে গেলে আমাদেরকে 273 যোগ করে কেলভিনে নিতে হতো, কিছু করতে হবে না। তারপর চলো আমাদের আপেক্ষিক তাপ, অর্থাৎ আমাদের আপেক্ষিক তাপ যেটা আমাদের এস, এটা দেওয়া আছে আমাদের 400 জুল, 400 জুল কেজি/কেলভিন। ওকে, তারপর আমাদের কি দেওয়া আছে?
আমাদের এই যে বরফ গলন আপেক্ষিক সূত্রতাপ, অর্থাৎ আমাদের এলএফ এটা দেওয়া আছে, এটা দেওয়া হচ্ছে আমাদের কত 334 কে কুলম কুলম জুল পার কেজি পার কেলভিন। এবং আমাদের ধাতব খণ্ডটি, অর্থাৎ ওই যে ধাতব খণ্ডটি আমরা যেটা বললাম, যে ধাতব খণ্ডকে একই ধাতব তৈরি, যে এক এই ভরের ধাতব খণ্ডটা যেটা আছে, ওই ধাতব খণ্ডটি একটা বর্জিত তাপ করেছে। কারণ ও যদি 0 ডিগ্রি সেলসিয়াস বরফের মধ্যে গিয়ে যদি বর্জন না করে, তাহলে বরফ জীবনে গলবে অসম্ভব। তাহলে ওইখানে গিয়ে অবশ্যই হচ্ছে বরফটাকে গলাইছে, সে বরফগুলোর জন্য একটা তাপ বর্জন করা লাগছে, বর্জিত তাপ আমাদের বের করতে হবে। এখন বর্জিত তাপ বের করার পর আমরা কি করব, ওই বরফ আমাদেরকে মনে করতে হবে যে বরফ গলানো যাবে, কারণ প্রশ্ন করেছে বরফ গলাতে সক্ষম হবে তা নির্ণয় করো। তাহলে প্রশ্ন করে নাই আমাদেরকে, ডাইরেক্ট বলছে কি পরিমাণে বরফ গলাতে সক্ষম হবে, অর্থাৎ পরিমাণ। আমরা পরিমাণের ক্ষেত্রে যে আমাদের যে বরফটা দেওয়া আছে, হ্যাঁ, এখন বরফের কিন্তু কোনো কেজি নেই। ওকে, বরফের স্তূপ মানে বরফের কোনো কেজি নেই, তাহলে কি পরিমাণে বরফ গলবে, আনলিমিটেড, আমার যত কিছু বের করবে, ঠিক আছে। বাট একটা ওয়ে আছে, একটা সিস্টেম আছে। যেমন আমাদের কর্তৃক বর্জিত তাপ, আমাদের এই যে Q1 যেটা আছে, এটাকে আমরা কিভাবে লিখবো, M1S T2 মাইনাস T1, বা ডেল্টি লিখতে পারি, যেটা খুশি সেটা, বাট কথায় কি, ঠিক আছে। আমাদের M1 কত 1.67, S কত 400, T2 মাইনাস T1 কত 1000, তাহলে 1.67 ইন্টু 400 ইন্টু 1000, এটা আমাদের হচ্ছে যে সলিউশন। সো এটার আনসার কত আসে বলো তো, এটার আনসার আসবে হচ্ছে তোমাদের 668,000 জুল। ওকে ওকে, তাহলে এখন ধরলাম বরফ গলানো যাবে, বরফ গলবে, কতটুকু বরফ গলবে, এম দরকার আমাদের। এই যে আরেকটা সূত্র, মানে আমি বারবার সূত্র আনতেই থাকবো, তোমরা দেখো, সমস্যা নেই। ওকে ওকে, সো যে সূত্রটা আমাদের দেওয়া আছে, Q1 ইকুয়াল M2 LF। এখন বলবে ভাই M2 কেন, M2 কেন, কারণ একটা জিনিস বুঝো, এই ভরের একটা ধাতবকে, এই ভরের একটা ধাতবের তৈরি বস্তুর মধ্যে রাখা হলো, মানে ওকে, মানে এর একটা ধাতব দণ্ড, এর একটা দণ্ড। এখন এই ধাতুরই তৈরি, ওর ধাতুরই তৈরি, বাট ওর ভরটা বেশি। এই 2 কেজি ভরের পাত্রের মধ্যে রাখা হলো, তারপর ওকে 1000 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হলো, উত্তপ্ত করে দেওয়া হলো। তারপর ওই ধাতব দণ্ডটিকে একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ স্তূপের মধ্যে ফেলে দেওয়া হলো। তাহলে বুঝো, ওই বেচার ছিট 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 করতে করতে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এখন এটা কি করতে হবে আমাদেরকে, এই ক্ষেত্রে বরফ গলানোর যে ব্যাপারটা, হ্যাঁ, এটা কিন্তু বর্জিত তাপের সূত্রই M2LF। আমাদের এলএফ কত, সুপ্ত তাপ, অর্থাৎ যেটা আমাদের বরফ গলার সুপ্ত তাপ, ঠিক আছে, বরফ গলার আপেক্ষিক সুপ্ত তাপ যেটা, সেটা আমার M2 2 কেজি কেন, কারণ ওকে আমি এই জায়গায় গরম করেছি এবং ও একই ধাতের জিনিস, তো ওকে আমি এটা দিয়ে করবো। তাহলে আমাদের এখন দরকার কি, এই M2 আমাদের দরকার। M2 কিন্তু কতটুকু বরফ গলবে সেটা, এলএফ কিন্তু আমাদের 334 কেজি পার কেজি, হ্যাঁ, কিলো জুল পার কেজি পার কেলভিন, যেটা হচ্ছে আমাদের ওই যে আপেক্ষিক সূত্রতা। আর এটা আমাদের কাঙ্ক্ষিত যেই ভরটা কতটুকু বরফ গলবে সেটা। আর কিউ ওয়ান তো আমরা বের করেই আছি, ঠিক আছে না। চলো আমরা এখানে M2 ইকুয়াল লিখতে পারি এলএফ এলএফ বাই Q1।
সরি, এখানে আমরা লিখতে পারি Q1 বাই LF। আমার এখানে Q1 টা কত তাহলে? আমার এখানে Q1 টা কত তাহলে? আমার এখানে Q1 ছিল 668,000। আমার LF কত? 334। এটাই তো। ও, 334 টা না, কি লিখলাম আমাদের এখানে কিন্তু। আমাদের এই মানটা কিন্তু এসেছিল যে জুলে, ঠিক আছে। আর এটা কিন্তু কিলো জুল কেজি, ও কিলো জুল আছে। তো ওইটাকে যখন আমরা জুলে নেব, তখন ওর সাথে 10⁻³ গুণ করতে হবে, তাহলে আমার জুলে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখন এটা আসবে 2 কেজি। ডান। এটাই তো, আর তো কোনো সমস্যা নেই। তাহলে ও 2 কেজি বরফ গলাতে সক্ষম হবে। সম্পূর্ণটা না, শুধু 2 কেজি, 2 কেজি। ডান। তারপরে তারপরে যেটা ঘয়ে বলা হয়েছে, যদি সমপরিমাণ অর্থাৎ গ হতে যে প্রাপ্ত বরফ উল্লেখিত উত্তপ্ত পাত্রে রাখা হতো, বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হতো গাণিতিক বিশ্লেষণে দাও। এইটা আমার সবচেয়ে একটা অন্যতম একটা ফেভারিট ম্যাথের মধ্যে বলতে পারো, কারণ আমার এটা খুব ভালো লাগতো। প্রয়োজনীয় তাপ কত দরকার আছে আমার, ওটা বের করতে হবে। তারপর হচ্ছে যে ওই আপেক্ষিক তাপ সব একক একক এনে ওর বর্জিত তাপ কত। হুম। তারপরে ওই যে বরফ যে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত, তারপরে 0°C পানি কি মিশ্রণের তাপমাত্রা নিতে প্রয়োজন কত। হুম। মানে এটা একটা ফেজ আছে যে আমি এখান থেকে এখানে উঠবো, আবার ওই উপরে উঠবো, তো ওটার ব্যাপার ব্যাপার স্যাপার আছে, তো এটা মিলে করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এবার ঘ করি। ওকে, লেটস ডু ঘ। ওকে, লেটস গো। ওকে, সো ঘ করবো আমরা। আমাদের রিসার্চ কমপ্লিট না, আরো কিছু আছে, আরো দুটো রিসার্চ আছে। আমাদের পাত্রের তাপমাত্রার পরিমাণ 1000°C, এবং আমাদের পাত্রের একটা ভর 2 কেজি, এবং তাণ্ডবের ধাতব দণ্ডের ভর দেওয়া আছে। আমাদের এই যে পানির যেই আপেক্ষিক তাপ, এটাকে আমরা কি বলেছিলাম? 4.2 কিলো জুল। আসলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4200 জুলও লিখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের SW, বা পানির যেই আপেক্ষিক তাপ ওটা, ঠিক আছে। আপেক্ষিক যে সুপ্ত তাপ ওটা, এটা পুরোটা হবে জুল পার কেজি পার কেলভিন। ওকে, এবং তাইলে এখন আমাদের রিসোর্সেস এসে গেল। এখন চলো আমরা ম্যাথ করি। তাহলে ধরি ধরি মিশ্রণের তাপমাত্রা টি, ধরে নিলাম, ধরলাম মিশ্রণের তাপমাত্রা টি, আর কোনো কথা না। তাইলে এই যে ধাতব পাত্র কর্তৃক যে বর্জিত তাপটা হবে, হুম, কারণ ও 1000°C, 1000°C, এবং 2 কেজি বরফ 0°C তাপমাত্রা ছেড়ে দেবো, ও ম্যাসিভ পরিমাণে বর্জিত তাপ করবে। তো ওইটা একটা বর্জিত তাপমাত্রা দরকার। সেটা কি বের করবো বলতো? তো আমরা ধরলাম এটি হচ্ছে আমাদের ওই কত, আহ, এটি হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা, মিশ্রণের কি তাপমাত্রা। তাহলে এখন আমার Q1 বের করতে হবে। সো Q1 ইকুয়াল ms T2 মাইনাস T1। ওকে, এইবার এবার 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 বলো। M 2, S 4200, সরি, এম এস, হ্যাঁ, এস এখানে 400 দিতে হবে, ধাতুর আপেক্ষিক এই যে এস, আর এটা হচ্ছে এস ডাব্লিউ। সো আমাদের এস 400 দিতে হবে। T2 - T1 করো তাহলে। T2 - T1, আমাদের T2 1000, আমরা টি বের করব। এই T1 কে আমরা টি ধরলাম, ঠিক আছে, আর এটাকে আমরা ধরলাম T1।
সো এবার আমাদের বের করতে হবে মান। চলো দেখি কত দূর করা যায়। সো এখানে 2 ইন্টু 400 ইন্টু 1000 মাইনাস কি টি। সো 1000 মাইনাস টি বুঝতে হবে। সো এবার আমরা কি করব দেখি চলো। সো 2 সাথে 400 গুণ দিলে হবে 800। 800 সাথে 1000 কে গুণ দেবো এবং তারপর টি কে গুণ দেবো। তাহলে 800 সাথে 1000 কে গুণ দিলে কি হবে তোমরা জানো এটা? খুব সিম্পল একটা ব্যাপার। এই 800 সাথে 2টা শূন্য 3টা শূন্য যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 8 লক্ষ মাইনাস 68। এটা আমাদের একটা মোটামুটি একটা মান চলে আসলো। তাহলে এবার বলো, ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, ওই যে পাত্রে থাকার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে আমাদের একটা তাপ প্রয়োজন হবে। ওইটা বের করি। তাহলে চলো ওটা কিভাবে বের করবো, খুবই সিম্পল। জাস্ট এটাকে মুছবো প্রথমে, তারপরে করা শুরু করবো। চলো সেবার আমাদের কি দরকার, Q2। আমরা Q2 তে এই যে mlf এটা নিয়ে কথা বলবো। mlf, ঠিক আছে। সো 2 ইন্টু 3 3 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা রিলেটেড কত হবে বলো তো? ওই যে আমরা বের করছিলাম না, 668 লাল কালি দিয়ে লেখাতে যথেষ্ট আমার মনে হয়। 668 000 000। এটা কোনো একক হয় না, এটা কোনো একক সিরিয়াসলি নাই। তাহলে এবার বলো, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে মিশ্রণের যে তাপমাত্রা নিতে প্রয়োজনীয় তাপ, আমি একটা জিনিস মিশ্রণ করছি, তাহলে ওটার একটা তাপমাত্রা আছে না, আমার যেমন আমি সেই তাপমাত্রা দিব। এখন বরফকে আনতে হবে ওখানে, তাহলে কি করব? আবার আমরা ওই কিউ সূত্র আনবো। কি আবার কিউ সূত্র আনবেন কথাটা ওটা না? চলো ভাই দেখি কি 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 আবার কি সূত্র আনবো আমরা। সেটাকে আমরা Q3 দিলাম। Q3 দেওয়ার পরে এবার আমরা কথা বলবো M1SW নিয়ে। ওকে, ওই ডেল্টা নিয়ে কথা বলতে হবে। T-0, সেটা জিনিস বুঝো, আমাদের মিশ্রণের তাপমাত্রা টি। তো আমরা 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা ধাতব দ্বন্দ্বটাকে টি পরিমাণে নিয়ে গেছি, কিন্তু এখন এই টি কে বরফের সাথে তুলনা করতে হলে আমাদের T-0 ডিগ্রি সেলসিয়াস লিখতে হবে। তাহলে আমরা 2 × 4200 ইন্টু T-0 লিখতে পারি না? এটা একটা যে ব্যাপারটা আমি বলে দিই। এখানে যে টিটা নিলাম, এটা হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রার যে টি, ওইটা থেকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি, ওইটাকে বিয়োগ করছি। কারণ আমরা তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে মিশ্রণের তাপমাত্রা নিতেছে, ঠিক না? ওইটাই তো। ওকে, সো এবার চলো আমরা দেখি কি করা যায়। তাহলে এটা আর কিছু হবে না, এটা হবে 2 × 4200 টি। ওকে, তাহলে এবার ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে Q1 অর্থাৎ আমাদের যে ধাতব কর্তৃক বর্জিত তাপ, ওইটা সমান Q2 প্লাস Q3, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে বরফকে পানিতে পরিণত করা এবং সে পানিকে মিশ্রণের তাপমাত্রায় নিয়ে যাওয়ার যে পরিমাণ, ওই দুটোকে যোগ করা। সো লেটস গো, আমরা দেরি না করে এটা করে ফেলি। আমাদের Q1 কত ছিল? 1 2 3 4 5 মাইনাস 68 ইকুয়াল আমাদের Q2 ছিল হচ্ছে তোমাদের 6 6 8 3 0 প্লাস এটা হলো তোমাদের 2 ইন্টু 4200 টি। ওকে, এটাই তো। সে এবার জাস্ট হিসাব টিসাব করবা, দেখবা কি বেরিয়ে আসবে। টি ইকুয়াল দেখবে বেরিয়ে আসবে তোমাদের 14.35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ব্যাস। সো আমাদের
মিশ্রণের তাপমাত্রা হবে 14.35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি জানি এটা প্রথম দিন এত সহজে ক্লিয়ার হবে না, আমরা এইটার জন্য অনেক টাইম নেব, অনেক ষষ্ঠ অধ্যায় কমপ্লিট করার জন্য অনেক টাইম নেব। তোমরা পাশে থাকো, তোমরা আমাদের সুইট ভাবে লেগে থাকো, দেখবে যে কত সুন্দর করে এগুলো বুঝিয়ে বুঝিয়ে আমরা একদম টপে নিয়ে যাব। এটা কোনো প্রবলেম নেই আমাদের জন্য, ঠিক আছে? ওকে, সো আমাদের এই একটা বুঝিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি, কারণ এক করতে অনেক টাইম লেগে গেছে, এবং একটার মধ্যে আমি যে পরিমাণ কনসেপ্ট নিয়ে আসছি, এটা তোমাদের যেই মোটামুটি 40% কমপ্লিট, এর বিষয় চাই না। তো এটাই, আমাদের যেহেতু 40% কমপ্লিট হয়ে গেছে, সো আমাদের আর কি দরকার, রাইট? আমাদের আর কোনো দরকারই নেই। আমরা জাস্ট হচ্ছে এখন কি করব, এখন আমরা জাস্ট বই পড়বো। বই আমাদের হচ্ছে তাপ কি, এটা কি, সেটা কি, আমরা জাস্ট একটু দেখবো, তারপরেই হয়ে যাবে। তো সব শেষে সবাইকে জাস্ট একটাই কথা বলতে চাই, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।